হয়েছে। তো এই ব্যক্তিত্বগুলো ভিন্ন ভিন্ন যুগের। এবার আমরা একটু দেখি ব্যবস্থাপনার কোনো গুরুত্ব আছে কিনা আমাদের লাইফে। উপকরণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবেন। ইউ ক্যান ইউটিলাইজ ইউর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ইউর রিসোর্সেস। যে ম্যানেজমেন্ট যদি আপনার থাকে তাহলে আমরা বলেছি আমাদের উপকরণ যা থাকবে সবকিছু আমরা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবো। এটা এবং সেটাতে আমাদের অপচয় হ্রাস করা যাবে এবং সঠিক সময়ে সঠিক উপকরণটা কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য অর্জনটা আরো সহজ করতে পারি এবং এটাই হচ্ছে ব্যবস্থাপনার অন্যতম একটা গুরুত্ব। ২ নম্বর যেটা দেওয়া আছে দক্ষতা বৃদ্ধি। আমি তো কিছুক্ষণ আগে প্রথমে আমরা বলেছিলাম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদেরকে ট্রেনিং দিলে তাদের দক্ষতা বৃদ্ধি পায় আর ট্রেনিংটা দেওয়া হয় এই ব্যবস্থাপনার মাধ্যমে। এরপরে দেওয়া আছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। আপনি যদি এই প্রতিষ্ঠানের পরিচালনা যে নিয়ম নীতিগুলো আছে এটা মেনে চলেন তাহলে আপনার প্রতিষ্ঠানে শৃঙ্খলা আসবেই, এটা নিশ্চিত। ম্যানেজমেন্ট উইদাউট, আমরা অনেক সময় বলি যে একটা প্রোগ্রাম হয়েছে এখানে খুবই গন্ডগোল ঝামেলা, আমরা মাঝে মাঝে বলি এদের ম্যানেজমেন্ট ভালো নয়, কমিটির ম্যানেজমেন্ট ভালো না। তার মানে ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে শৃঙ্খলা সেখানে প্রতিষ্ঠা হবে। লাস্ট, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করা। আপনি একে অপরের সাথে আপনার যে সম্পর্ক হবে, রিলেশনটা খুবই স্ট্রং হবে। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, আপনি আপনার রিলেশনটা দীর্ঘস্থায়ী করতে পারবেন আপনার ব্যবস্থাপনা সম্পর্কের মাধ্যমে। লাস্ট, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এখানে যারা কাজ করে ব্যবস্থাপনা সেক্টরে টপ লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল অনেক ম্যানেজার এখানে জব করতে পারে এবং তাদের কর্মসংস্থান একটা নতুন করে সুযোগ সৃষ্টি হতে পারে এন্ড এটা খুবই পজিটিভ ফর আওয়ার নেশন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ফর আস of the chapter, functions of management or management process. ব্যবস্থাপনা কার্যাবলী ও ব্যবস্থাপনা প্রক্রিয়া জিনিসটা কি? নাম্বার ওয়ান, আমরা যে বলেছিলাম ব্যবস্থাপনা কার্যাবলীতে আমাদের যে ৭টা কার্যাবলী থাকে সেই ৭টা কার্যাবলী সম্পর্কে আমরা একটু ধারণা নেই। প্রথম কার্যাবলী যেটা সেটা হচ্ছে পরিকল্পনা। আমরা জানি পরিকল্পনা হচ্ছে আহ, আগে থেকে কাজ করে নেওয়ার জন্য যে চিন্তা ভাবনা এগুলো নির্ধারণ করে নেওয়াকে আমরা সাধারণত পরিকল্পনা বলে থাকি। ২ নম্বর সংগঠন। আমাদের ব্যবস্থাপনার যে উপাদানগুলো আছে সেগুলোর সঠিক ব্যবহার মিশ্রণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোকে আমরা সাধারণত সংগঠন বা অর্গানাইজিং বলে থাকি। কর্মী সংস্থান। প্রতিষ্ঠানে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে কর্মী সংগ্রহণ, কর্মী নির্বাচন এবং নিয়োগ প্রক্রিয়া ও প্রশিক্ষণ কার্যক্রমের সমষ্টিকে সংস্থান বলে থাকে বা স্টাফিং বলে থাকে। নেতৃত্ব। সেই কর্মীদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদেরকে প্রভাবিত করার কৌশলকে নেতৃত্ব বলে থাকি। আহ এবং সেই কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহ জাগানোর জন্য তাদেরকে আমরা মাঝে মাঝে অনেক উদ্দীপনা দিয়ে থাকি, সেই উদ্দীপনা প্রয়োগের কৌশলটাকে সাধারণত প্রেরণা বলে থাকি। এবং প্রতিষ্ঠানের সকল বিভাগ উপবিভাগের সাথে আমাদের যে যোগসূত্র স্থাপন করে যোগাযোগ রক্ষা করে কাজ সম্পাদন করতে হয় তাকে আমরা সমন্বয় সাধন বলে থাকি। লাস্ট, নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তার সঠিক বাস্তবায়ন রূপ তদারকি করা এবং কোনো ভুল ত্রুটি হলে সেইখানে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা তাকে আমরা নিয়ন্ত্রণ বলে থাকি। তাহলে এই হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী এবং মোটামুটি ৭টা কার্যাবলী এবং এগুলি হচ্ছে প্রতিটা একটা একটা করে চ্যাপ্টার উইল ফেস ইন ফেস সামনে আমরা এগুলো দেখবো। এখন দেখি ব্যবস্থাপনার উপকরণ, খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। এটা পরীক্ষায় প্রশ্ন আসে এটা থেকে। যেমন প্রথমে হচ্ছে ম্যান, মানে মানুষ। ব্যবস্থাপনা ৫টা উপকরণ হচ্ছে ম্যান। এরপরে দেওয়া আছে মেশিন মানে যন্ত্রপাতি, এরপর ম্যাটেরিয়াল কাঁচামাল, মানি মানে অর্থ, এরপর মার্কেট মানে বাজার, এরপরে মেথড মানে পদ্ধতি। এই যে এই উপকরণগুলো দিয়ে আমরা আমাদের ম্যানেজমেন্ট কার্যকে শক্তিশালী করব এবং ম্যানেজার এই উপকরণগুলো ব্যবহার করে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার পিছনে উনি কার্যক্রম পরিচালনা করবেন। তাহলে এই ব্যবস্থাপনা উপকরণগুলো আমাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে। ব্যবস্থাপনা বিশারদগণ ব্যবস্থাপনা এই কাজ বা কর্মপ্রক্রিয়াকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আচ্ছা, হ্যান্ডি ফেল আবার ব্যবস্থাপনাকে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয়, নিয়ন্ত্রণ এই ভাগে উনি ভাগ করেছেন। ঠিক আছে? তো ভিন্ন ভিন্ন মনীষী তারা তাদের থিওরি অনুযায়ী তাদের মত অনুযায়ী ভিন্ন ভিন্ন ভাবে তারা ভাগ করেছেন। যে আরিনজো কুন উনি আবার ভাগ করেছেন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ। এখানে আবার কি নেই দেখেন, এখানে আবার আপনার প্রেষণা নেই, হ্যাঁ? সমন্বয় সাধারণ নাই।
এলগুলিক খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পোস্ট কর্প প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেট, পুরোটার সংক্ষিপ্ত রূপ একসাথে পোস্ট কর্প নামে আমরা জেনেছি। আর্নেস্ট ডেল পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ, উদ্ভাবন ও উপস্থাপন। এক্স ও গুলেট সৃষ্টিকরণ, পরিকল্পনা, সংগঠন, প্রেষণা, যোগাযোগ ও নিয়ন্ত্রণ। হ্যাঁ? এবার সেই ব্যবস্থাপনার আওতা বা পরিধি জিনিসটা কি, মানে ব্যবস্থাপনা কতটুকু জায়গা জুড়ে বিস্তৃত আছে সেই জিনিসটা। প্রতিষ্ঠান ভেদে যদি আমরা ব্যবস্থাপনার কথা বলি, আমাদের সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কিন্তু ম্যানেজমেন্ট ব্যবহার করি। যেমন এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ক্লাব, লাইব্রেরি, এগুলো হ্যাঁ সামাজিক প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হলো পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা উপজেলা পরিষদ, সড়ক যোগাযোগ, রেল, বিমান, সব জায়গায় ম্যানেজমেন্ট ক্যান বি অ্যাপ্লাই। ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ক্ষুদ্র কুটির শিল্প, বড় শিল্প, বৃহৎ শিল্প, পাইকারি, আমদানি রপ্তানি, বাণিজ্য, ব্যাংক, বীমা, পরিবহন, গুদাম, সবকিছুরই ম্যানেজমেন্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিশ্ব ব্যাংক, আইএমএফ, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক আদালত, শ্রম সংস্থা, আইডিবি, সার্ক, আসিয়ান, এইসব জায়গাতেও আপনি কি পাবেন? ম্যানেজমেন্ট পাবেন। তাই ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভেদে আমরা দেখলাম সামাজিক প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ব্যবহৃত হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হয়, ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানেও হতে পারে। এবার সেই কাজের দৃষ্টিকোণ থেকে ম্যানেজমেন্টের আওতা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে? প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে, আমরা এখানে প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন। ২ নম্বর, ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। ওই যে আমরা বলেছি টপ লেভেল, মিড লেভেল, লোয়ার লেভেল, এইসব জায়গায় আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যদি এই ম্যানেজার আছে, সেই ম্যানেজারদের দায়িত্ব আমরা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকেও আমাদের মাঝে মাঝে কি করতে হয়? গাইড করতে হয়, যাকে আমরা বলছি ব্যবস্থাপকদের ব্যবস্থাপনা। এরপরে যেটা বলা হচ্ছে শ্রমিক কর্মী পরিচালনা, তা তো অবশ্যই সারাক্ষণ আমাদের কি ম্যানেজমেন্টের কাজই হচ্ছে মূলত ওই লক্ষ্য অর্জন করার জন্য শ্রমিক কর্মীদেরকে গাইড করা, যথাযথ পরিকল্পনা গ্রহণ, সংগঠন ওদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে তাদের মাধ্যমে দিয়ে কাজ আদায় করে নিব, সেটাই হচ্ছে শ্রমিক কর্মী পরিচালনা। কৌশল প্রয়োগের ভিত্তিতে আপনি কোন ধরনের কৌশল ব্যবহার করবেন, কখন কোন কৌশল গ্রহণ করবেন, এটাও কিন্তু ম্যানেজমেন্ট আপনাকে ঠিক করে দিয়ে থাকে। যেমন রণকৌশল গ্রহণ করার প্রয়োজন পড়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য। তাদের জন্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ। কার্য বিভাগের দৃষ্টিকোণ হতে ব্যবস্থাপনার আওতা। কার্য বিভাগ, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের কাজ থাকতে পারে, যেমন উৎপাদনের কাজ, ক্রয় বিভাগের কাজ, বিক্রয় বিভাগের কাজ, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার কাজ, অর্থ ডিপার্টমেন্টের কাজ। তাহলে সবগুলো বিভাগে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই আলাদা আলাদা ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ করতে হয়। স্তরভেদে ম্যানেজমেন্ট, এটা আমরা দেখবো, যদিও সামনে আছে। আমাদের স্তরভেদে ম্যানেজমেন্টকে সাধারণত 3 ভাগে ভাগ করা আছে: উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরে যারা থাকে তারা হচ্ছে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এরা। মধ্য স্তরে হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক, জোনাল ম্যানেজমেন্ট, কারখানা ব্যবস্থাপক এরা থাকে, এরা তাদের যে কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার সেই ম্যানেজমেন্ট সাইকেল অথবা ম্যানেজমেন্ট চক্র জিনিসটা কি? ব্যবস্থাপনা হচ্ছে একটা চক্র, আমরা বলতে পারি, কারণ হচ্ছে ব্যবস্থাপনা যে এই 7টি কার্যাবলী চক্রাকারে আবর্তন হওয়াকে ম্যানেজমেন্ট সাইকেল বলে। তার মানে শুরু হবে পরিকল্পনা দিয়ে, এরপর সংগঠন, কর্মী সংস্থান, এরপর নেতৃত্ব দান, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণে শেষ হয়ে যাবে, কিন্তু শেষ না হয়ে সে আবার পরিকল্পনা আসবে, ফরওয়ার্ড ফর আওয়ার নিউ প্রজেক্ট। আমাদের নতুন প্রজেক্ট আসতে পারে, যেমন একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে নতুন আরেকটা প্রজেক্ট গ্রহণ করতে গেলে আমরা আবার পরিকল্পনা হাতে নিব, এবং এইভাবে আবার এটা সার্কেল আকারে এইভাবে ঘুরতে থাকবে। এই কারণে এটাকে আমরা ব্যবস্থাপনা চক্র হিসেবে আইডেন্টিফাই করে থাকি। অন্যতম একটা পয়েন্ট ব্যবস্থাপনার লেভেল অফ ম্যানেজমেন্ট অথবা ব্যবস্থাপনা স্তর। এবং আমরা জানি ব্যবস্থাপনা স্তর হচ্ছে তিনটির ভিতরে প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা, নিচে হচ্ছে মধ্য পর্যায়ে ব্যবস্থাপনা, আর লাস্ট হচ্ছে নিম্ন পর্যায়ে ব্যবস্থাপনা। এই 3 লেভেলের ম্যানেজমেন্ট আমাদের এখানে আছে। এখানে সাধারণত নীতি নির্ধারণের কাজগুলো এখানে হয়। আর এখানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের যে নীতি নির্ধারণ গুলো মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা সেগুলো গ্রহণ করে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে সেগুলো বাস্তবায়ন করিয়ে নেয়। আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক যারা, এরা সাধারণত সরাসরি শ্রমিকদের সাথে কার্যক্রম গ্রহণ করে থাকে। এখন আমাকে একটা প্রশ্ন করছে, ইজ ম্যানেজমেন্ট আ প্রফেশন? ব্যবস্থাপনা কি একটা পেশা? তাহলে প্রথমে আসলে জানতে হবে পেশা কি, অথবা পেশা হতে গেলে কি কি বৈশিষ্ট্য প্রয়োজন।
আর এরপর আমরা বুঝবো ব্যবস্থাপনা পেশা কি পেশা না। ঠিক আছে? আচ্ছা, পেশা বলতে যেটা বোঝানো হয়েছে বিশেষত জ্ঞান সমৃদ্ধ কোনো কাজ বা বৃত্তিকে সাধারণত পেশা বলা হয়ে থাকে। আপনি সেই বিশেষ জ্ঞানটা তাত্ত্বিকভাবে গ্রহণ করবেন এবং সেটা কোনো এক সময় সেটা অ্যাপ্লাই করবেন। এপ্লাই করে যদি জীবিকা নির্বাহ করতে পারেন তাহলে সেটাকে আমরা পেশা হিসেবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে? আহ, এরপর কোনো কাজ বৃত্তি পেশা হতে হলে তার বৈশিষ্ট্য যেগুলো থাকবে সেটা হচ্ছে পেশা সংশ্লিষ্ট বিষয় সুস্পষ্ট বিশিষ্ট জ্ঞান, পেশাগত বিষয় দেখার জন্য রাষ্ট্র স্বীকৃত প্রতিনিধিমূলক সংঘ বা সংস্থা থাকতে হবে। পেশার প্রমাণ হিসেবে উক্ত আহ, সংঘ বা সংস্থার সদস্যপদ লাভ করতে হবে। এরপরে হচ্ছে পেশাগত আচরণ নিয়ন্ত্রণের জন্য সংঘ বা সংস্থা কর্তৃক বিধিবিধান উপস্থিত থাকবে। উক্ত বিধিবিধানে মেনে চলার প্রতি সদস্যদের দৃঢ় অঙ্গীকার এবং লাস্ট সদস্য বৃন্দের পরামর্শ প্রদানের সক্ষমতা ক্ষেত্রে বিশেষ পরামর্শক শ্রেণীর আবির্ভাব। এখন ম্যানেজমেন্ট কি পেশা হয়েছে কিনা সেটা তো আমাদের জানতে হবে। আমরা বলেছি ব্যবস্থাপনা কি পেশা। এখন বৃত্তি হিসেবে অথবা পেশা হিসেবে আমরা দেখতে পেলাম যে আমরা এগুলো থাকলে পেশা হবে। ব্যবস্থাপনা কি পেশা কিনা? আচ্ছা, এটার অ্যান্সার ভিন্ন ভিন্ন হতে পারে, কারণ ব্যবস্থাপনা আসলে কি পেশা কি পেশা না সেটা ডিপেন্ড করে একটি দেশের ব্যবস্থাপনার উপর। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে ব্যবস্থাপনা কিন্তু এখনো পেশা হিসেবে স্বীকৃতি পায়নি। কারণ হচ্ছে আমাদের দেশে ব্যবস্থাপনা সম্পর্কিত জ্ঞান সীমিত। আমাদের দেশে ব্যবস্থাপক যারা আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কোনো ওয়ে নাই। আমাদের দেশে আহ আপনার কি বলা হয়, আমাদের দেশে আপনার ট্রেনিং ইনস্টিটিউট নেই ফর লার্নিং ম্যানেজমেন্ট। মানে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং স্বীকৃতি নাই। এই কারণে ব্যবস্থা এবং ভালো কোনো মর্যাদাও দেওয়া হয় না। এই কারণে ম্যানেজমেন্টকে আমাদের দেশে এখনো পেশা হিসেবে স্বীকৃতি পায়নি। কিন্তু পশ্চিমা দেশগুলোতে ব্যবস্থাপনা অনেক আগে এই পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে, কারণ ওইসব দেশে পেশা হতে গেলে সর্বোচ্চ যত কিছু প্রয়োজন সবকিছুই তাদের দেশে আছে। তো আমরা বলতে পারি অদূর ভবিষ্যতে আমাদের দেশেও ব্যবস্থাপনা একটা পেশা হিসেবে স্বীকৃতি পাবে। তো এতটুকুই ছিল আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট সেকশনে করে জানাবেন। ঠিক আছে?